এই সনদই হবে তাদের মৃত্যুদণ্ডের প্রধান প্রমাণ, মানে তাদের মৃত্যুদণ্ড নিশ্চিত করার জন্য এই জুলাই সনদটি আসলে মূল ডকুমেন্ট হিসেবে আদালতে গৃহীত হবে। আজ যারা জুলাই বীর নামে দায়মুক্তি পেয়েছে, আগামীকাল তারা আদালতে অভিযুক্ত আসামি হিসেবে দাঁড়াবে। আমি দেখতে পাচ্ছি সেটা। কে কোথায় সেফ এক্সিট নিচ্ছেন এই নিয়ে আলোচনা চলছিল। ডক্টর মোহাম্মদ ইউনূস সেফ এক্সিটের প্রক্রিয়া হিসেবেও যে জাতিসংঘ মহাসচিব পদে জোর তৎপরতা চালাচ্ছেন সেই বিষয়টি একরকম নিশ্চিত। উপদেষ্টা আসিফ মাহমুদের ফেসবুক পোস্ট উদ্বিগ্ন করে তুলেছে খোদ ওয়াশিংটনকে। হাজার হাজার কোটি টাকা খরচ করে চীনা যুদ্ধ বিমান কেনার পরিকল্পনায় ভয়ঙ্কর জটেছে যুক্তরাষ্ট্র। আগ বাড়িয়ে ফেসবুকে পোস্ট দিয়ে গোটা ইউনূস সরকারকেই বিপদে ফেলেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনার সিরাত ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। দর্শক, আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। দেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে তার ধারাবাহিকতায় আমরা আজকের ভিডিওটা সাজিয়েছি। আপনারা ইতিমধ্যে ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিশেষ দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা মূলত কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো দর্শকের বিষয়টা নিয়ে আমরা বিস্তারিত তারপর বললাম, কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তো আমি সংক্ষেপে করার ক্ষেত্রে আপনাদেরকে মূল আলোচনা নিয়ে যাচ্ছি। তার আগে আপনাকে ছোট্ট একটি অনুরোধ জানাতে চাই, যারা ফারুকি অনলাইন ইউটিউব চ্যানেলটিতে এখন চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেনি তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো, দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ। আজকের এই ভিডিওটার মাধ্যমে দেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে, দেশে যে কি অবস্থা চলতেছে, আসলে রাজনীতিকে কেন্দ্র করে এক এক দল এক একজনকে নানানভাবে বিব্রত করে মন্তব্য থেকে শুরু করে এক একজন এক এক কটাক্ষ নানানভাবে নানান যখন বিপর্যস্ত নানান পরিস্থিতি তার ধারাবাহিকতা আজকের ভিডিওটা আমরা সংক্ষেপে আকারে আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করেছি। তাই সবাইকে আমি অনুরোধ করব ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। দর্শক, চলুন আমরা এখানে ভিডিওর বাকি অংশগুলো একটু দেখি। যারা সনদের নামে সংবিধানের গায়ে হাত দিয়েছে তারা ভাবছে এটাকে জাতীয় অঙ্গীকার বললেই আইন বদলে যায়, বিচার থেমে যায়, প্রশ্ন বন্ধ হয়ে যায়। আইন তো এমন না, সংবিধান তো এমন না, ইতিহাস তো নয়, তাই না? বাংলাদেশের সংবিধান নিয়ে বেশ ঘাটাঘাটি করছিলাম। আমি দেখতে চাচ্ছিলাম যে জুলাই সনদ আসলে কি এবং সেটা সংবিধানের ভেতর নাকি বাইরে, মানে কিভাবে এটি হলো, কি করা যায় তাতে। পড়তে পড়তে একটা ধাক্কা খেলাম আমি। সংবিধানের 7 ক অনুচ্ছেদ একটি সোজা কথা বলে দিয়েছে। কি বলেছে? কেউ শক্তি প্রয়োগ করে বা অন্য কোনো অসাংবিধানিক পদ্ধতিতে সংবিধান বা তার কোনো অংশ রহিত, স্থগিত বা পরিবর্তন করলে সেটি রাষ্ট্রদ্রোহিতা। শুধু করলেই নয়, কেউ যদি এ কাজে সহায়তা, উস্কানি, অনুমোদন বা সমর্থন দেয় সেও একই অপরাধে অপরাধী। শাস্তি প্রচলিত আইনের সর্বোচ্চ, অর্থাৎ মৃত্যুদণ্ড। এটা কোনো ব্যক্তিগত মত নয়, এটা সংবিধানের ভাষা। তাহলে দেখুন জুলাই সনদে কি করেছে। প্রথমেই তারা সংবিধানের 150-এর 2-এর ক্রান্তিকালীন বিধানের তফসিল নিয়ে হাত দিতে চেয়েছে, যেখানে স্বাধীনতার ঘোষণা এবং প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্সের দলিল সংরক্ষিত আছে। এগুলো বাংলাদেশের রাষ্ট্রসত্তার ভিত্তি। সেগুলো বাদ দেওয়ার মানে বাংলাদেশের জন্ম দলিলকেই ছিঁড়ে ফেলা। রাষ্ট্রের ভিত্তি নস্যাৎ করে কেউ নতুন বাংলাদেশের সূচনা করতে পারে না। সংবিধান কেবল আইন নয়, জাতির অস্তিত্বের অংশ বা রেকর্ড। তারপরও তারা বলছে সংবিধানের 4 মূলনীতি: গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা এবং জাতীয়তাবাদ পরিবর্তনযোগ্য, এবং কেউ আদালতে এই বিষয়ে প্রশ্ন তুলতে পারবে না। এই আদালতে যাওয়া যাবে না ধারাটি আসলে পুরো জুলাই সনদের সবচেয়ে বিপজ্জনক অংশ। আদালতে যাওয়ার অধিকার তো মৌলিক অধিকার, সেটি কেড়ে নেওয়া মানে রাষ্ট্রকে আইনের ঊর্ধ্বে তোলা। এভাবে নাগরিকের বিচার প্রার্থনার অধিকার রুদ্ধ করে যে ব্যবস্থাকে প্রতিষ্ঠা করা হচ্ছে সেটি গণতন্ত্র নয়, সেটি কর্তৃত্ববাদ, ভয়ঙ্কর কর্তৃত্ববাদ। এর সঙ্গে এসেছে দায় মুক্তির ধারা, যা অপরাধকে বৈধ করার উপায়। বিবিসির রিপোর্ট বলছে শেষ মুহূর্তে এই দায় মুক্তি যোগ করা হয়েছে। আন্দোলনের সময় যারা সহিংসতায়, হত্যা, অগ্নিসংযোগ বা লুটপাটে জড়িত ছিল তাদের জন্য দায় মুক্তির ঘোষণা দেওয়া হয়েছে। অথচ একই ঘটনায় অন্য পক্ষের বিরুদ্ধে বিচার চলবে। একই আইনে এক দলের অপরাধ ক্ষমাযোগ্য, আর এক দলের অপরাধ অমার্জনীয়। এমন অন্যায় কোনো সাংবিধানিক দেশে টেকে না। ইতিহাসও তা প্রমাণ করে। 1975 সালের ইন্ডেমনিটি অধ্যাদেশ, 1974 সালের রক্ষী বাহিনীর দায়মুক্তি, 2003 সালের ক্লিন হার্ট আইন দায়মুক্তি সবশেষে আদালতেই বাতিল হয়েছে, কারণ আইনের শাসনের কাছে দায়মুক্তি টিকে না। আজ যারা জুলাই বীর নামে দায়মুক্তি পেয়েছে, আগামীকাল তারা আদালতে অভিযুক্ত আসামি হিসেবে দাঁড়াবে। আমি দেখতে পাচ্ছি সেটা। এই সনদ তৈরির প্রক্রিয়াও কিন্তু বৈধ নয়। জাতীয় ঐকমত্য কমিশন নামে যে সংস্থা এই সনদ প্রণয়ন করেছে তাদের প্রতিবেদনে নোট অফ ডিসেন্ট যোগ করা হয়েছে, অর্থাৎ কিছু সদস্য মতভিন্ন জানিয়েছে
এবং সেগুলো নথিভুক্ত করা হয়েছে। নোট অফ ডিসেন্ট মানে তো মতানৈক্য, তাহলে এটি কিভাবে ঐক্যমত্য হলো বলুন? ঐক্যমত্য মানে তো একমত হওয়া, যেখানে মতভেদ আছে সেখানে জাতীয় ঐক্যমত্য বলাটা ভাষাগত প্রতারণা। সনদে এই মিথ্যা ঐক্যমত্যের দাবি ভবিষ্যতের আইনি বিতর্কের কেন্দ্র হবে বলে আমি মনে করছি। আরেকটি মৌলিক প্রশ্ন হলো প্রতিনিধিত্ব। এই সনদে 33টি দল ও জোট অংশ নিয়েছে বলে দাবি করা হয়েছে, কিন্তু এর মধ্যে রাষ্ট্রীয়ভাবে নিবন্ধিত দল মাত্র 21টি। দেশে বর্তমানে 52টি নিবন্ধিত রাজনৈতিক দল আছে, অর্থাৎ সংখ্যাগরিষ্ঠ দল এই প্রক্রিয়ার বাইরে। হিসেব করলে দেখা যায় নিবন্ধিত দলের মাত্র 40 থেকে 41% এই সনদের অংশ। জনগণের প্রতিনিধিত্ব যেখানে নেই সেখানে জাতীয় বলা যায় না, আর ঐক্যমত্য তো দূরের কথা। আরো বিস্ময়ের বিষয় হলো এসব দলের অনেকের ভোটার সংখ্যা 5000-এরও কম। যারা নিজেরাই নির্বাচনে টিকতে পারে না, জামানত হারায়, তারাই এখন সংবিধান নির্ধারণের টেবিলে বসেছে। এটাই আসলে জুলাই সনদের সবচেয়ে বড় সংকট বা আসল সংকট। এটি নির্বাচিত প্রতিনিধিদের দ্বারা নয়, এটি বৈধ নয় এবং প্রতিনিধিত্বমূলক তো নয়, মানে জনগণের গরিষ্ঠ সংখ্যার। আরেকটি হাস্যকর কিন্তু গুরুতর দিক হলো ঐকমত্যের সনদের নামে বিভ্রান্তি। যার নথিতে নোট অফ ডিসেন্ট আছে সেটা কখনোই ঐকমত্য নয়, যে কথা একটু আগে বললাম। এই জাল ঐকমত্য ব্যবহার করে সংবিধানের উপর কাছে চালানোর যে চেষ্টা চলছে সেটি 7 খ অনুচ্ছেদের সরাসরি লঙ্ঘন। এই ধারায় স্পষ্ট বলা আছে সংবিধানের প্রস্তাবনা প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং একাদশ ভাগের 150 অনুচ্ছেদ সংশোধনের অযোগ্য। অথচ জুলাই সনদ এই জায়গাগুলোতেই হাত দিয়েছে। একই সঙ্গে সংবিধানের 142 অনুচ্ছেদ বলছে কোনো পরিবর্তন আনতে হলে সংসদের 2/3 সংখ্যাগরিষ্ঠতার ভোট এবং রাষ্ট্রপতির অনুমোদন প্রয়োজন। এখন দেশের সংসদ নেই, নির্বাচিত সরকার নেই, তাহলে কে সেই বৈধতা দিল? অন্তর্বর্তী সরকার সংবিধান অনুযায়ী কেবল প্রশাসনিক দায়িত্ব পালন করতে পারে, সাংবিধানিক পরিবর্তন নয়। তাই আইনের দৃষ্টিতে সনদটি অবৈধ এবং যারা এটি তৈরি বা সমর্থন করেছেন তারা রাষ্ট্রদ্রোহের আওতায় পড়েন এবং তাদের শাস্তি মৃত্যুদণ্ড। প্রশ্ন আসে, এই সনদ কি জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করবে? উত্তর হলো না, কারণ এতে জনগণের জীবনের মৌলিক ক্ষেত্রগুলো প্রায় অনুপস্থিত। স্বাস্থ্য, শিক্ষা, শ্রমিক অধিকার, নারী অধিকার, যেগুলো নিয়ে আন্দোলনের সূচনা হয়েছিল সেগুলো এই সনদে উল্লেখই করা হয়নি। স্বাস্থ্য কমিশনের সুপারিশ রাখা হয়নি, শিক্ষা কমিশন গঠিত হয়নি, মানে শিক্ষা কমিশন তো গঠন করা হয়নি। আর্থিক খাত সংস্কারের সুনির্দিষ্ট কোনো দিক নির্দেশনাও নেই এই সনদে। অর্থনীতিবিদ এবং বিশ্লেষকরা ইতিমধ্যে বলছেন এই সনদ সাধারণ মানুষের জীবনে কোনো বাস্তব পরিবর্তন আনতে পারবে না। এর কেন্দ্রবিন্দু জনগণের অধিকার নয়, ক্ষমতার পুনর্বন্টন। এখানে আরেকটি বিষয় গুরুত্ব পায়, তা হলো রাজনৈতিক প্রেক্ষাপট এই সনদের। জুলাই সনদের পক্ষে যুক্তি দেওয়া হচ্ছে যে এটি সংস্কার এবং ঐকমত্যের দলিল, কিন্তু এটি বাস্তবে জাতীয় ঐক্য নয়, জাতীয় বিভাজনের নথি। এতে জনগণের প্রতিনিধিত্ব নেই, মৌলিক অধিকার তো নেই, সাংবিধানিক বৈধতাও নেই। বরং এটি এমন একটি দলিল যা ভবিষ্যতের আদালতে রাষ্ট্রদ্রোহের প্রমাণ হিসেবে ব্যবহৃত হবে এবং হবেই। সংবিধানের 7 ক ধারায় যে অপরাধের সংজ্ঞা দেওয়া হয়েছে এই সনদ সেটার প্রতিটি শর্ত পূরণ করে। প্রণেতা, পৃষ্ঠপোষক এবং স্বাক্ষরকারীরা সবাই একই অপরাধের অংশীদার। তাদের কলমের দাগই হবে প্রমাণ, কারণ সংবিধান বিরোধী ঘোষণায় তাদের নামেই স্বাক্ষর করা হয়েছে বা স্বাক্ষরিত। ইউনুস, আলী রিয়াজ, বদিউল আলম মজুমদার এবং বাকি যারা এই সনদ স্বাক্ষর করেছেন তারা সকলেই একই দোষে দোষী। অতএব সংবিধানের আলোকে জুলাই সনদ অবৈধ। এটি জনগণের মালিকানার ধারণাকে অস্বীকার করে, মৌলিক কাঠামো ভাঙে, আদালতের উপর নিয়ন্ত্রণ আরোপ করে এবং দায় মুক্তি দিয়ে অপরাধকে বৈধতা দেয়। এর প্রতিটি ধারা রাষ্ট্রদ্রোহের সংজ্ঞার মধ্যে পড়ে। একদিন যখন আইনের শাসন পুনরুদ্ধার হবে এই সনদই আদালতের প্রধান প্রমাণ হিসেবে থাকবে। এতে আছে সংবিধান ভাঙার স্বীকারোক্তি, আদালত বন্ধ করার ঘোষণা, দায় মুক্তির বীজ এবং প্রতিনিধিত্বহীন রাজনৈতিক কৌশলের রেকর্ড। সংবিধান কোনো ব্যক্তির সম্পত্তি নয়, এটি জনগণের অধিকারপত্র। তাই জুলাই সনদ একদিন শুধু একটি ভুল রাজনৈতিক দলিল হিসেবে নয়, রাষ্ট্রবিরোধী অপরাধের সাক্ষ্য হিসেবেও পড়া হবে। তখন এই সনদই হবে তাদের মৃত্যুদণ্ডের প্রধান প্রমাণ, মানে তাদের মৃত্যুদণ্ড নিশ্চিত করার জন্য এই জুলাই সনদটি আসলে মূল ডকুমেন্ট হিসাবে আদালতে গৃহীত হবে। অন্তর্বর্তী সরকার উপদেষ্টা আসিফ মাহমুদের কারণে গলায় পড়েছে ফাঁস। বাংলাদেশের জন্য মনোনীত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন আসছেন চীন ঢাকা মিশন নিয়ে। সিনেটের শুনানিতে তিনি পরিষ্কার করেছেন বেইজিং এর সঙ্গে ঢাকার গাঁটছড়া ঠেকাতে সব ধরনের উদ্যোগ নেওয়া হবে। উপদেষ্টাদের ইচ্ছা মাফিক ফেসবুকে পোস্টের ফল কত দূর পর্যন্ত গড়াতে পারে তা নতুন করে হারে হারে টের পাচ্ছে অন্তর্বর্তী সরকার। যুদ্ধ বিমান কেনার বিলাসী স্বপ্ন ঢাকাকে দাঁড় করিয়েছে ওয়াশিংটনের মুখোমুখি। আবার যুক্তরাষ্ট্রের হুমকিতে পিছিয়ে গেলে ক্ষুব্ধ হতে পারে চীন। সব মিলিয়ে তৈরি হয়েছে শাকের করাত। উপদেষ্টা আসিফ মাহমুদের অতি উৎসাহী ভূমিকা সরকারের জন্য তৈরি করেছে উভয় সংকট। এর আগেও ছাত্র প্রতিনিধি 2 উপদেষ্টার অযাচিত পোস্ট কূটনৈতিক অঙ্গনে ঝড় তুলেছিল। এবার তোপতে গেছে খোদ যুক্তরাষ্ট্রে। বিষয়টি সামাল দেওয়ার পথ খুঁজতে ব্যতিব্যস্ত সরকারের নীতি নির্ধারকরা। দর্শক, আসিফ মাহমুদ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা নন, এমনকি পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেখভালের দায়িত্বও নেই পররাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটিতেও। এর পরেও এত গুরুত্বপূর্ণ এবং রাষ্ট্রের প্রতিরক্ষা সংক্রান্ত নীতিগত একটি সিদ্ধান্ত তিনি ফেসবুক পোস্টের মাধ্যমে কেন জানালেন সেটি এক রহস্য। অতীতেও এখতিয়ার বহির্ভূত এমন অনেক কিছু তিনি ফেসবুকে প্রকাশ করে চরম বিতর্কিত হয়েছেন।
জুসের গ্লাসে চুমুক দিতে দিতে গোপালগঞ্জে সেনাবাহিনীর গুলি চালানোর দৃশ্য ঢাকার কন্ট্রোল রুম থেকে উপভোগের ছবি প্রচার করে তুমুল সমালোচিত হন। চীনের যুদ্ধবিমান কেনার বার্তা সরকার সমর্থকদের মধ্যে আনন্দের বন্যা বয়ে দেয়। তবে এত বিপুল খরচ করে যুদ্ধবিমান কেনার সক্ষমতা আদৌ সরকার আছে কিনা তা নিয়ে প্রশ্ন রয়েছে বিশেষজ্ঞদের। সরকারের পক্ষ থেকেও বিষয়টি আর পরিষ্কার করা হয়নি। চীনের তৈরি 20টি যুদ্ধবিমান কিনতে 15,000 কোটি টাকার বেশি খরচ হওয়ার কথা। প্রতিরক্ষার মতো গুরুত্বপূর্ণ খাতে এত বিপুল অর্থ খরচ করে কেনাকাটার সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকার নিতে পারে কিনা সে প্রশ্ন উঠেছে। বিবিসি বাংলার এক প্রতিবেদনে বলা হয়, নির্বাচনের মাত্র 5 মাস আগে অন্তর্বর্তী সরকারের এমন গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে সামরিক খাতের বিশেষজ্ঞরা শঙ্কা জানিয়েছেন। তারা মনে করছেন 20টি যুদ্ধবিমান কিনতে $2.2 বিলিয়ন অর্থাৎ প্রায় 15,500 কোটি টাকার প্রয়োজন। একটি অন্তর্বর্তী সরকার প্রতিরক্ষা খাতের এত বিশাল কেনা বেচার সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। চীনা যুদ্ধবিমান নিয়ে সরকার থেকে আর কোনো ভাষ্য পাওয়া না গেলেও বিষয়টির ধাক্কা পৌঁছেছে আটলান্টিকের উপরে। উপদেষ্টা আসিফ মাহমুদের ফেসবুক পোস্ট উদ্বিগ্ন করে তুলেছে খোদ ওয়াশিংটনকে। বাংলাদেশের জন্য নতুন রাষ্ট্রদূত হিসেবে মনোনীত ব্রেন্ট ক্রিস্টেনসেনের বক্তব্যে এই উদ্বেগ স্পষ্ট হয়ে উঠেছে। যুক্তরাষ্ট্র সেন্টার পররাষ্ট্র বিষয়ক কমিটিতে 23 অক্টোবর ব্রেন্ট ক্রিস্টেনসেন লিখিত বক্তব্য দেন। এরপর বাংলাদেশ সংক্রান্ত বিষয়ে তাকে নানা প্রশ্ন করেন সিনেট সদস্যরা। ওয়েবসাইটে সরাসরি সম্প্রচার করা এই শুনানিতে ক্রিস্টেনসেন স্পষ্ট করে দেন, বেইজিং এর সঙ্গে ঢাকার সামরিক সম্পর্ক জোরদারকে ভালো চোখে দেখছে না ওয়াশিংটন। শুনানিতে নেব্রাস্কা থেকে নির্বাচিত রিপাবলিকান সেনেটর পিট ডিকার্স বাংলাদেশ চীন সম্পর্ক, বিশেষ করে দুই দেশের ক্রমবর্ধমান সামরিক সহযোগিতা নিয়ে ক্রিস্টেনসেনকে প্রশ্ন করেন। এ সময় সুনির্দিষ্টভাবে উঠে আসে আসিফ মাহমুদের দাবি করা জেট-10 যুদ্ধবিমান কেনার প্রসঙ্গ। ডিকার্স বলেন, বাংলাদেশ ও কমিউনিস্ট চীনের মধ্যে সামরিক সহযোগিতা বেড়ে চলেছে। সম্প্রতি কমিউনিস্ট চীন একটি কৌশলগত গুরুত্বপূর্ণ বাংলাদেশে সাবমেরিন ঘাঁটি সংস্কার করেছে, যাতে যুদ্ধ জাহাজ ও সাবমেরিন দুটোই রাখা যায়। আর এই মাসে খবর এসেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার সর্বোচ্চ 20টি চীনা জেট-10 যুদ্ধবিমান কেনার পরিকল্পনা অনুমোদন করেছে। তারা নতুন সারফেস টু এয়ার মিসাইল এবং দূরপাল্লার রাডারও সংগ্রহ করবে। এর মাধ্যমে তারা চীনা প্রতিরক্ষা শিল্পের সঙ্গে আর্থিক ও কৌশলগতভাবে দীর্ঘমেয়াদী সম্পর্ক স্থাপন করছে। বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে মনোনয়ন নিশ্চিত হলে ক্রিস্টেনসেন কিভাবে বিষয়টি মোকাবেলা করবেন তা জানতে চাওয়া হয় শুনানিতে। জবাবে ক্রিস্টেনসেন জানান, তিনি দক্ষিণ এশিয়ার চীনা প্রভাব নিয়ে সিনেটরের উদ্বেগের সঙ্গে একমত। নিয়োগ নিশ্চিত হলে তিনি বাংলাদেশের সরকার ও সামরিক বাহিনীর সামনে চীনা কার্যক্রমের ঝুঁকি স্পষ্টভাবে তুলে ধরবেন। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠ সামরিক সম্পর্কের সুযোগ ও সুফল সম্পর্কেও জানাবেন। চীনা অস্ত্র কেনা বন্ধের জন্য জোর তৎপরতা চালানোর প্রতিশ্রুতিও দেন ক্রিস্টেনসেন। বলেন, সামরিক সহযোগী গোষ্ঠীগুলোর মাধ্যমে মিত্র দেশগুলোর জন্য তৈরি করা কিছু প্রতিরক্ষা ব্যবস্থা যুক্তরাষ্ট্র তুলে ধরতে পারে। সেগুলো বাংলাদেশের মতো দেশের জন্য তুলনামূলকভাবে সাশ্রয়ী হতে পারে, কারণ তারা যুক্তরাষ্ট্রের তৈরি প্রিমিয়াম অস্ত্র সামগ্রী কিনতে পারে না। এর পাশাপাশি যৌথ সামরিক মহড়ার মাধ্যমে এসব প্ল্যাটফর্মের সঙ্গে তাদের আন্তঃকার্যক্ষমতা বাড়াতে পারে। দর্শক, ঢাকায় আমেরিকান রাষ্ট্রদূত হিসেবে মনোনয়ন পাওয়া ব্রেন্ট ক্রিস্টেনসেনের জীবন বৃত্তান্ত বেশ জটিল। এক কথায় বলা যায়, সংঘাতময় পরিস্থিতি নিয়ে তিনি রীতিমতো বিশেষজ্ঞ। যে দেশে যে চলমান পরিস্থিতি চলতেছে সে সম্পর্কে এই বিষয় নিয়ে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। দেখাবো না কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ততক্ষণ যদি আমাদের চ্যানেলের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।